তারা অন্তর্ভুক্ত করবে। আমি খুব সম্ভব দেখেছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে ঐক্যমত কমিশন রয়েছে তাদের এখানে যে প্রস্তাবনাগুলো রয়েছে যে সংস্কার ক্ষেত্রে, সেখানে ইন্টারনেট সেবাকে খুব সম্ভবত মৌলিক অধিকার হিসেবে একটি সেবা হিসেবে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাবনা রয়েছে। সেটি যদি করা যায় তাহলে অনেক বেশি ভালো। আমরা দেখেছি বিগত সময় যে ফ্যাসিস্ট সরকার আমলে যে আন্দোলনকে দমন করার জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, এটাতে আসলে শুধু আন্দোলনকে দমন করা হয়, দেশের অর্থনীতিতে ব্যাপক একটি বিপর্যয় ঘটেছে। এটা শুধু অর্থনীতি নয়, নানাভাবে মানুষের যে একটা কমিউনিকেশনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইন্টারনেট বা প্রযুক্তি, সেই জায়গা থেকে আসলে এই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার ফলে মানুষ যে চরম ভোগান্তিতে পড়ে, এটা কিন্তু আমরা ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে। এই জন্য ভবিষ্যতে যে কোনো সরকার যখনই ক্ষমতা থাকে অ্যাটলিস্ট এই ক্ষেত্রে যেন, যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে যে কোনো পরিস্থিতিতে তারা ইন্টারনেট সেবা কখনো বন্ধ করবে না, এটা ভবিষ্যতে পলিটিক্যাল পার্টির ক্ষেত্রেও এই বিষয়গুলো যেন তারা খেয়াল করে। আমাদের জায়গা থেকে পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হানিফ সাহেবকে, অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আমরা এই পূর্বে বলেছিলাম যে সংস্কার কমিশনের, সংবিধান সংস্কার কমিশন যখন গঠন হয় তখন কিন্তু আমরা সাথে সাথেই আমরা কিন্তু আবেদন করেছিলাম, এবং সাইফুল ভাই জানেন যে উনি আমাদের সাথে আন্দোলনে ছিলেন যে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে আমরা দীর্ঘদিনই প্রোগ্রাম করেছিলাম, আগের প্রোগ্রামে ছিলেন সাইফুল ভাই। আসলে ওই সময় এটাকে গুরুত্ব দেওয়া হয়নি। যাই হোক, এবার এই সরকার ওই জায়গাটাতে গুরুত্ব আরোপ করেছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আলোচনা করার জন্য আমি একটু মাইকটা ওদিকে দিতে চাই। আমাদের সফটওয়্যার জনাব সামিউল ভাইকে কিছু বলার জন্য ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ওনার মাইকটা জি, আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ সামিউল ইসলাম। আমি সফটওয়্যার ব্যবসার সাথে জড়িত 20 বছর যাবত। আমি বেসিসেরও বিভিন্ন সময়ে বিভিন্ন পদে কাজ করেছি। তো এখন আমাদের একটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে আইসিটি স্টেক হোল্ডার্স। আইসিটি স্টেক হোল্ডার্সকেও আমি এখানে রিপ্রেজেন্ট করছি। আমাদের প্রথমে মহিউদ্দিন ভাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাদের দাওয়াত দেওয়ার জন্য। সফটওয়্যার আর ইন্টারনেট, এটা কিন্তু আসলে মনে হয় যে দুই জিনিস, আসলে দুই জিনিস না। ইন্টারনেট ছাড়া সফটওয়্যার চলবে না, এবং ইন্টারনেট এই যে আপনারা বলে আসছেন যে মৌলিক অধিকার হিসেবে ইয়ে করার জন্য, সংবিধানে আনার জন্য, এটা একেবারেই মৌলিক অধিকার। এখন যেরকম আমরা আপনার ইন্টারনেট ছাড়া ডিজিটাল বাংলাদেশ ডিজিটালাইজেশনের জন্য যে কাজ হচ্ছে, ইন্টারনেট ছাড়া হবে না, এবং সফটওয়্যার ছাড়াও কিন্তু হবে না। এটা একদম একজন আরেকজনের পরিপূরক, একেবারে সাথে সাথেই চলতে হবে এটাকে। তো যাই হোক, যে সকল এজেন্ডাগুলো আমি এখন শুনছিলাম, যেটা মনে হচ্ছে আমার কাছে যে নতুন যে ইয়েটা হয়েছে, আপনার রুলসটা হয়েছে, এটা কি কেউ পড়েছি আমরা ইন্টারনেটের বা ওইখানে কিন্তু এখনো গভর্নমেন্ট চাইলে কিন্তু ইন্টারনেট বন্ধ করতে পারে, সেই সুযোগটা কিন্তু এখনো রয়ে গেছে। তো আমরা বলে আসছি ঠিকই, কিন্তু আনফরচুনেটলি এখনো মনে হয় এটা এখনো ওইরকম ভাবে কার্যকর হয়নি। আর যেটা একটু আগে আমাদের ভাই বললেন যে প্রযুক্তির যুগে প্রযুক্তিগতভাবে যে দেশ যত বেশি এগিয়ে থাকবে তত বেশি উন্নতি করবে। এই জিনিসটা বাংলাদেশে আসলে আমার মনে হয় যে আমাদের একটু ঘাটতি আছে, এবং এটাকে আর একটু নজর দিতে হবে এটার উপরে। আমাদের একটা পলিসি আছে, আইসিটি পলিসি 641 পাতার। তো ওই পলিসিটা আমি পড়লাম একদিন, মানে বেশ কিছুদিন লাগিয়ে। তো ওইখানে আমি দেখলাম যে আসলে ইট ইজ মোর লাইক এ গাইডলাইন আদার দ্যান আ পলিসি। পলিসি যেরকম ভাবে লেখে বা যে ইয়েটা হয়, আমার মনে হয় ওইখানে অনেক কিছু কাজ করার সুযোগ আছে। তো অবশ্যই ধন্যবাদ আবার সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ইন্টারনেট আসলেই প্রয়োজন সবার। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমরা আবার পরবর্তীতে যাব, আমরা আবার একটু মঞ্চে আসতে চাই। আমরা রাষ্ট্রীয় সংস্কার আন্দোলনে জনাব দিদারুল ভূঁইয়া, উনি পাশাপাশি উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
তো আমরা ওনার কাছ থেকে বিশেষভাবে একটু আলোচনা করতে চাই, এই জন্য ওনাকে আগে দিই। জি, মহিউদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের পার্টির একটা প্রোগ্রামও চলছে আসলে জাস্ট প্রেস ক্লাবের সামনে, এই জন্য আমাকে একটু আগেও যেতে হবে, তো সেই জন্য আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পরিচয়টা তো ভাই দিলেন, একটা অভিজ্ঞতা বলি যে জুলাইয়ের সময় যখন 14 দিন আপনার ইন্টারনেট বন্ধ ছিল, আমার যেহেতু একটা ছোট সফটওয়্যার কোম্পানি এবং আমরা বেসিক্যালি আউটসোর্সিং বেসড, বাইরে আমরা আসলে আপনার সিস্টেম সাপোর্ট দেই অনেক বছর ধরে। আমাদের ধরেন যে 3টা ক্লায়েন্ট, মানে সবচেয়ে বড় 3টা ক্লায়েন্ট, তারা ইন্ডিয়ায় চলে গেছে। কারণ কি, একদিন পর্যন্ত তারা আমার জন্য ওয়েট করছে, কিন্তু যেহেতু 24/7 তাদের আসলে সাপোর্ট দরকার হয়, তাদের জন্য কোনো অবস্থাতেই সুযোগ ছিল না 14 দিন ইন্টারনেট নাই এখানটায় অপেক্ষা করে। সো একদিন পরে তারা আসলে চলে গেছে, এবং এই লস আমার কোম্পানি কিন্তু এখন পর্যন্ত পোষাইতে পারেনি। তো আরো এর পরের অভিজ্ঞতা বলি। অভ্যুত্থানের পরে যখন নাহিদ এই মিনিস্ট্রির দায়িত্ব নিলেন, আমরা স্বাভাবিকভাবে খুব উচ্ছ্বসিত ছিলাম, আমাদের ছোট ভাই আন্দোলন সংগ্রামের সাথী। তো আমরা খুব দ্রুতই আমি ফিদা হক তিনি আরেকটা আইটি ইনিশিয়েটিভের উদ্যোক্তা, তারপরে আমাদের ফায়েজ আহমেদ তাইয়ব ভাই, তিনিও আমাদের সেই কমিটিতে ছিলেন, একটা ছোট টিম। তারপরে ফাহিম মাসুর ভাই এবং হাসিন হায়দার ভাই, যারা ফ্রিল্যান্সার, তারা সবাই ভালো করে চিনেন ওনাকে। আমরা এই 5 জন মিলে আইসিটি মিনিস্ট্রির জন্য একটা রিফর্ম পলিসি করলাম, পুরোপুরি আমাদের উদ্যোগ থেকে। তো আমরা এটা করার পরে নাহিদের সঙ্গে দেখা করলাম এবং তাকে প্রায় 3-4 ঘন্টা নাহিদ এবং নাহিদের টিমকে আমরা এটা পুরোটা এক্সপ্লেইন করলাম, এবং সে খুব মনোযোগ দিয়ে শুনলো, এবং এরপরে সে এটা অ্যাবসলিউটলি ভুলে গেল। এরপর এটা নিয়ে আর তার কোনো মুভ নাই। আমরা এরপরে আরো বিভিন্ন রাউন্ড টেবিল, বিভিন্ন প্রোগ্রাম করলাম, কিন্তু নাহিদ বা মিনিস্ট্রি থেকে আর কোনো রেসপন্স নাই, কোনো আগায় আসা নাই, কোনো ইনিশিয়েটিভ নাই। রাদার যেটা হয়েছে যে আমাদের ওই 20 পয়েন্ট যে রিফর্ম পলিসি, সেখানে ধরেন যে এই যে ইন্টারনেটের ক্ষেত্রে বেশ কিছু, আপনারা অনেকে হয়তো জানবেন না, অনেকগুলো আননেসেসারি লাইসেন্স আছে, যে লাইসেন্স গুলো আসলে প্ল্যানই করা হয়েছে কিভাবে এখান থেকে ধরেন যে বেশি বেশি লুটপাট করা যাবে, দলীয় বা ক্ষমতাসীনরা কিভাবে এখান থেকে আসলে ধরেন যে দুর্নীতি করবে, লুটপাট করবে, বেসিক্যালি একেবারে ইলিগাল ওয়েতে। যেহেতু একটা লাইসেন্স, তারা লাইসেন্স কমপ্লিট করছে, এখানে 1 পয়সা করে যদি আসে, সেটা মনে করেন যে দিন শেষে মানে শত শত কোটি টাকা। তো এই লাইসেন্স গুলো কমানো সহ ইন্টারনেট প্রাইস কিভাবে কমানো যায়, এটার একটা প্রস্তাব আমরা করছিলাম। আমরা বলছিলাম যে 35% এর বেশি আসলে ইন্টারনেট প্রাইস কমানো সম্ভব। ইনিশিয়ালি অন্তত 10% একেবারে সরকারের হাতে, চাইলে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। এবং আমার অভিজ্ঞতা হচ্ছে যে এই একটা প্রপোজাল যখন রেডি হয়ে, একেবারে সবকিছু রেডি হয়ে নাহিদের মন্ত্রণালয়ে গেল, তারপরে নাহিদ আর ওটা সাইন করেনি। সে আবার আরেকটা অজুহাত দেখাইলো, ওইটাকে অন্য মিনিস্ট্রিতে পাঠিয়ে দিল, হেলথ, মানে আমলাতান্ত্রিক যে সমস্ত বিষয়গুলো করার সক্ষমতা ছিল। এইটা একটা অভিজ্ঞতা। আরেকটা অভিজ্ঞতা বলি, রিলেভেন্ট, খুবই রিলেভেন্ট। আমরা ধরেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এগুলো নিয়ে আমরা অনেক বছর ধরে আন্দোলন সংগ্রাম করছি। আমি নিজে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভিকটিম। তো আমাদের এই উদ্যোগ থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এগুলো বাতিল করা এবং এই সমস্ত যে মামলাগুলো সেগুলো বাতিল করা, যারা ভুক্তভোগী তাদের ক্ষতিপূরণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা লম্বা আন্দোলন আছে। এই সরকারের আমলে স্বাভাবিকভাবে আমরা স্বতঃস্ফূর্ত হয়ে আমরা আরো বেশি উচ্ছ্বসিত হইলাম যে আমাদের সরকার, আমরা এখন নিজেরা ধরে যে পারলে মানে বসে এটা বাতিল করে দিচ্ছি টাইপের আর কি, এরকম একটা উদ্দীপনা আমাদের মধ্যে কাজ করলো। এবং অ্যাকুরেটলি আমরা যে ফর্মালিটিস গুলো আছে সেইভাবে সরকারের সঙ্গে আলাপ করা, তাকে আসলে সাপোর্ট করা, কিভাবে আসলে এই জিনিসগুলো বাতিল করা যায়। সর্বশেষ আইন মন্ত্রণালয় থেকে আপনারা দেখবেন যে জানুয়ারির সম্ভবত 21 তারিখে একটা আইন মন্ত্রণালয় থেকে আপনার একটা প্রেস কনফারেন্স করা হয়, আমাদের 21 তারিখ বা জানুয়ারির কোন একটা সময়। এবং মানে আমাদের প্রেসারে তারা এই প্রেস কনফারেন্সটা করেন, এবং সেখানে তারা ডেলিভারেটলি বলেন যে আমাদের সাইড থেকে, মানে আইন মন্ত্রণালয়ের সাইড থেকে এই আইন বাতিলের যাবতীয় উদ্যোগ মানে কমপ্লিট
যাবতীয় ফর্মালিটিস প্রসেসিং সবকিছু কমপ্লিট, এবং এটা এখন শুধুমাত্র আইসিটি মিনিস্ট্রির একটা কিছু ফর্মালিটিস বাকি আছে। সো আমাদের আর কোনো দায় নাই, বাকি কাজ হচ্ছে আইসিটি মিনিস্ট্রি। এবং এরপরে আমি আপনাদেরকে বলি, তার 1.5 মাস পরে নাহিদ, 1.5 মাস পরে নাহিদ আইসিটি মিনিস্ট্রি থেকে পদত্যাগ করে, সে যেহেতু পার্টি করবে। কিন্তু এই পর্যন্ত মানে তখন থেকে 1.5 মাস পর্যন্ত ওই আইন বাতিলের যে ফাইলটা, ওইটা আইসিটি মিনিস্ট্রি থেকে এক চুল নড়ে নাই। এবং আপনারা জেনে অবাক হবেন যে এই আইনটা এখনো বাতিল হয়নি। মানে আমরা আন্দোলন করলাম, আমরা গণঅভ্যুত্থান করলাম, আমরা জীবন দিলাম, আমি নিজে আমার শরীরে 4টা গুলি, সাইফুল হক ভাই, আমরা একই সঙ্গে মিছিলে আক্রান্ত হয়েছিলাম। তারপরে আমরা সবাই আসলে অনেক মানে ঝুঁকি নিয়ে ত্যাগ স্বীকার করে আন্দোলন সংগ্রাম করলাম। এরপরে একেবারেই যে আপনার শেখ হাসিনার যে মনে করেন যে জুলুমের হাতিয়ার গুলো ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্ট বা অন্যান্য যে অ্যাক্ট, কালো আইন, এই সরকার কিন্তু শুরু থেকে আমাদের কাছে কমিটমেন্ট করছিলেন যে একটা কোনো কালো আইন আর বাংলাদেশে রাখবেন না। কিন্তু আপনি দেখেন যে একটা কোনো কালো আইন তারা বাতিল করেন নাই। এবং মানে যখনই প্রেসার দেওয়া হয়, বাতিল করার বিভিন্ন নাটক হয়, বিভিন্ন ডেট দেওয়া হয়, দিন শেষে আর বাতিল হয় না। এখন পর্যন্ত বাতিল হয় না। সাইবার সিকিউরিটি অ্যাক্টও এখন পর্যন্ত বাতিল হয় না। আমি সংক্ষেপে আগাবো, মানে সংক্ষেপে শেষ করব। আমরা স্টারলিংক নিয়ে অনেকগুলো কথা শুনছি। আমরা শুনছি যে ইন্টারনেটকে মৌলিক অধিকার ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা ওই যে ভাইয়ের কথা থেকেই জানলাম যে আসলে এখন পর্যন্ত ইন্টারনেট বন্ধ করার এখতিয়ার কিন্তু সরকারের আছে। এবং স্টারলিংকের ক্ষেত্রে কি এটা কি আপনার বন্ধ থাকবে, কি ইন্টারনেট কি বন্ধ করা যাবে কি যাবে না, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার করা হয়নি। সো এই জিনিসগুলো অস্বচ্ছ একটা এখানে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, বেসিস নিয়ে যখন এই সরকার আসার পরে আমরা বেসিস রিফর্ম করার আলাপ হলো, আমরা ওটা নিয়ে অ্যাক্টিভলি কাজ করলাম। এবং ওয়ান ফাইন মর্নিং আমরা সাডেনলি দেখলাম যে বেসিসের কমিটি হয়ে গেছে। অথচ এর আগে ধরেন যে আমাদের সঙ্গে বেশ কয়েকবার আমরা আলাপ করছি যে ভাই বেসিস, নতুন বেসিস হইতে হবে এইভাবে, একটা প্রক্রিয়ার মাধ্যমে এরকম ভাবে। কিন্তু ওয়ান ফাইন মর্নিং আমরা দেখলাম যে বেসিস হয়ে গেছে। তারপরে আমরা যখন ধরলাম হ্যাঁ যে কিভাবে বেসিস হলো, আনসার মি, তখন তারা বললো যে ভাই এই সেই অনেক সমস্যা, হ্যানতেন কি কি বললো যে আপনারা 4 জনের নাম দেন, আমরা সেটাকে নিয়ে নিচ্ছি, অ্যাডপ্ট করে নিচ্ছি। তো এই হচ্ছে যে বেসিস ফরমেশনের যে গল্প, এবং যা হবার তা হয়েছে। এখানে বেসিস নামে আসলে নতুন কিছু হয় নাই, আগের যে বন্দোবস্ত, পুরনো বন্দোবস্তেরই একটা ধারাবাহিকতা, এবং ফলাফলও হাতে নাতে। বেসিস আসলে কোনো কাজ করছে না। ইলেকশন যেটা তাকে বলা হলো যে তার একমাত্র এজেন্ডা, আপাতত ইলেকশন আয়োজনেরও তার কোনো আসলে উদ্যোগ আমরা এখন পর্যন্ত পাই নাই।